অবশেষে কাটছে যুক্তরাষ্ট্রের শাটডাউন জটিলতা। দীর্ঘ 40 দিন পর সিনেটে ডেমোক্র্যাট রিপাবলিকান সমঝোতা নিম্নকক্ষে পাশ হলেই বিলে সই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য বিকৃতির দায়ে বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ। গণমাধ্যমটির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এবং ফিলিপিন্সে সুপার টাইফুন ফাংওং এর তাণ্ডবে মৃত্যু বেড়ে 4। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত কয়েকটি প্রদেশ, নিরাপদ আশ্রয়ে 14 লাখের বেশি মানুষ। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দীর্ঘ 40 দিনের শাটডাউনের অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় রোববার মার্কিন সিনেটে ঐকমত্যে পৌঁছান ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতারা। পরে ভোটাভুটিতে বিলের পক্ষে মত দেন সংখ্যাগরিষ্ঠ সিনেটর। প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বিলে সই করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে অচলাবস্থার কারণে এদিনও প্রায় 3000 ফ্লাইট বাতিল ও 10,000-এর বেশি বিলম্ব হয়েছে। অবশেষে অচলাবস্থা কাটছে যুক্তরাষ্ট্রে। শেষ হচ্ছে 1 মাসের বেশি সময় ধরে চলা দীর্ঘ শাটডাউন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে রোববার একটি বিল পাশ হয়েছে। শিগগিরই মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া স্বাস্থ্যসেবা খাতের ভর্তুকি নিয়ে আগামী ডিসেম্বরে ভোটাভুটি আয়োজনের শর্তে রিপাবলিকান আইন প্রণেতারা সম্মত হলে কয়েকজন সিনেটর তহবিল চালুর বিষয়ে রাজি হন। কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলটি এদিন সিনেটে 60 ভোট পেয়ে পাশ হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে ভোটাভুটি। এর আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত ভোট না পড়ায় বিলটি পাশ হয়নি। তবে সিনেটে বিল পাশ হলেও সরকারের অচলাবস্থা পুরোপুরি কাটতে এখনো কয়েক ধাপের কাজ বাকি আছে। এই বিল এবার যাবে প্রতিনিধি পরিষদে। সেখানে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ। নিম্নকক্ষে বিলটি পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় 14 লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে। মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলে। অচলাবস্থার কারণে এদিনও প্রায় 3000 ফ্লাইট বাতিল ও 10,000-এর বেশি বিলম্ব হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিবিসির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনায় একই দিনে পদত্যাগ করেছেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক ও টিম ডেভিড ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। একটি তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন তারা। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে পক্ষপাতের অভিযোগে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে নতুন বিতর্ক ছড়িয়ে পড়ে। বিতর্কের সূচনা বিবিসির তথ্যচিত্র থেকে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2টি বক্তব্য সম্পাদনা করে উপস্থাপন করা হয়। তথ্যচিত্রটি প্রথম দেখায় যে কেউ মনে করতে পারে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার সময় সমর্থকদের উস্কানি দিচ্ছেন ট্রাম্প। তার বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপনার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম বলে আখ্যা দেন। অভিযোগের চাপ বাড়তেই একদিনের মাথায় পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। ভুল স্বীকার করে দায় নিজেদের কাঁধে নিয়ে বিবৃতিও দিয়েছেন তারা। কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে আমি শেষ পর্যন্ত দায় নিতে বাধ্য। চূড়ান্তভাবে দায়িত্ব আমার। এদিকে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের পরও এক্সে এক পোস্টে বিবিসিকে এক হাত নিয়েছেন ক্যারোলিন লেভিট। আর ট্রাম্প নিজেও পদত্যাগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন। একই সঙ্গে বিবিসির বিরুদ্ধে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন ট্রাম্প। অন্যদিকে ব্রিটিশ রাজনীতিবিদরা পদত্যাগকে সংস্কারের সুযোগ হিসেবে দেখছেন। দুজনের পদত্যাগ যথেষ্ট নয়, বরং গভীর সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন তারা। লিক হওয়া নথিতে বিবিসির গাজা যুদ্ধ, ট্রান্সজেন্ডার বিষয়ক কভারেজ এবং সম্প্রচার কর্মীদের পক্ষপাতের তথ্য উঠে এসেছে। পাশাপাশি সম্প্রতি বিবিসির কয়েকটি প্রচার ও লাইভ প্রচারেও পক্ষপাতের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন এসব ঘটনা বিবিসির বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিকতার মানের জন্য গভীর আঘাত। শিউলি রোজা, সময় সংবাদ।
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে হত্যাযজ্ঞ। আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত হয়েছেন আরও 2 জন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনীয় সাংবাদিকদের ওপরও বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। এদিকে 11 বছর পর গাজা থেকে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ। গাজার সীমান্তে থেমে নেই গুলিবর্ষণ। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় বুরেইজ ও দক্ষিণ খান ইউনিসে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি বাহিনীর দাবি, ইয়েলো লাইন পেরিয়ে আসায় হামাসের 2 সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় তারা। দক্ষিণ লেবাননের হুমিন আল ফৌকা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে। ওই এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলা চালায়। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছালেও বাঁচানো যায়নি চালককে। এদিকে অধিকৃত পশ্চিম তীরেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বসতি স্থাপনকারীদের সহিংসতা। নাবলুসের কাছে বিটা গ্রামে সাংবাদিক, কৃষক ও অধিকার কর্মীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় রয়টার্সের সাংবাদিক রানিন সাওয়াফতা সহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া জলপাই সংগ্রহের সময় এক ফিলিস্তিনি নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেত। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ। এমন উত্তেজনার মধ্যে গাজা থেকে 11 বছর আগে নিহত ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে আরও 5 জন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। গোল্ডিন তাদের একজন। রেড ক্রসের মাধ্যমে মরদেহটি পৌঁছায় তেল আবিবের ফরেন্সিক ইনস্টিটিউটে। 2014 সালের যুদ্ধের সময় রাফা হামলায় নিহত হন গোল্ডিন। ফেরত পাওয়া মরদেহটি গোল্ডিনের বলে নিশ্চিত করেছে ইসরায়েল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। রুশ সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনকে সহায়তায় ইইউর প্রস্তাবে বিরোধিতা করেছে স্লোভাকিয়া। প্রধানমন্ত্রী রবার্ট ফিতো জানান, তার দেশ ইইউর এই উদ্যোগে সমর্থন দেবে না। সেই সঙ্গে স্লোভাকিয়া সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী রবার্ট সতর্ক করে বলেন, অতিরিক্ত $160 বিলিয়ন সহায়তা ইউক্রেনে পাঠানো হলে যুদ্ধ আরও 2 বছর গড়াতে পারে। 2022 সাল থেকে পশ্চিমা দেশগুলো প্রায় $300 বিলিয়ন সমপরিমাণ রুশ সম্পদ জব্দ করেছে। এ তহবিলের সুদ ব্যবহার করে ইউক্রেনের জন্য ঋণ সংগ্রহের উদ্যোগ নেয় ইইউ, যা এখন 140 বিলিয়ন ইউরো পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ডিসেম্বরে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে সিরিয়ার প্রেসিডেন্টের ঐতিহাসিক সফর। আজ হোয়াইট হাউসে ট্রাম্প সারা বৈঠক। আইএস বিরোধী লড়াই ও সিরিয়া পুনর্গঠন নিয়ে হতে পারে আলোচনা। ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং ওং এর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত লুজন ও পার্শ্ববর্তী প্রদেশগুলো। উপকূলীয় এলাকা থেকে 14 লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্বল হয়ে ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় রোববার রাতে ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং ওং আঘাত হানার পর উপকূল জুড়ে শুরু হয় বন্যা ও প্রবল জলোচ্ছ্বাস। ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি স্থাপনা। টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 30 লাখেরও বেশি পরিবার। অরোরা ও ইজাবেল প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বন্ধ থাকায় বহু গ্রাম এখনও বিচ্ছিন্ন রয়েছে। ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানায়, অন্তত 14 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় রোববার সকাল নাগাদ বাতাসের গতি কিছুটা কমে আসলেও বন্যা ও ভূমিধসে ভুগছে বিভিন্ন অঞ্চল। ব্রিজ ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়েছে। আবহাওয়া দফতর বলছে, এখন ঝড়টি দক্ষিণ চীন সাগর পেরিয়ে তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী 2 দিনে এটি আরও দুর্বল হয়ে পড়বে। এর আগে গেল সপ্তাহে টাইফুন কাল মেগি ফিলিপিন্সে আঘাত হেনে প্রাণ কেড়ে নেয় 2 শতাধিক মানুষের। তবে এবারের ঝড়ের আগাম প্রস্তুতি নেওয়ায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভ্যাটিকানে আয়োজিত প্রার্থনা জানিয়েছেন পোপ লিও। আহত ও বাস্তুচ্যুতদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা। 1946 সালের স্বাধীনতার পর এটি প্রথম সিরীয় রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউস সফর। এদিকে দেশব্যাপী বিস্তৃত অভিযান চালিয়ে আইএসআইএস সেলের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। আইএসআইএস সেলের অন্তত 71 জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী তকমা কাটানোর একদিন পর যুক্তরাষ্ট্রের সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শারা। 1946 সালের স্বাধীনতার পর এটিই প্রথম সিরীয় রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউস সফর। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার অর্থনীতি, ইসলামিক স্টেট বিরোধী লড়াই এবং সিরিয়া পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন আল শারা। বৈঠকে আল শারা সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন এবং সিজার আইন সম্পর্কিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করবেন বলে মত বিশ্লেষকদের। এছাড়া শারা আন্তর্জাতিক বিনিয়োগ ও সহায়তা প্রাপ্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। এদিকে সিরিয়া জুড়ে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সেল দমনে আগাম অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় রোববার রাষ্ট্রীয় টেলিভিশন আল একবারিয়াকে দেয়া সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী দেশব্যাপী 61টি অভিযান চালিয়েছে। বিভিন্ন সেল থেকে গ্রেফতার করা হয় অনেককে, পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। অর্জিতা শহীদিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জলবায়ু সম্মেলন COP30 আনুষ্ঠানিক পর্দা উঠছে আজ। প্রস্তুত ব্রাজিলের বেলেম শহর। প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ব্যর্থতা সংশোধনে দেয়া হবে গুরুত্ব। হাওয়াইয়ের কিলুয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত অব্যাহত আছে। আশপাশের এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লাভা উদ্গীরণের দৃশ্য ধরা পড়ে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ক্যামেরায়। এর আগে হাইওয়ান ভলকানো অবজারভেটরি থেকে অগ্ন্যুৎপাত শুরুর বিষয়টি জানানো হয়েছিল। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কিলাওয়াই 2024 সালের 23 ডিসেম্বর থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হচ্ছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 আনুষ্ঠানিক পর্দা উঠছে আজ। ব্রাজিলের বেলেম শহরে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই সম্মেলন। এবারের সম্মেলনে আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ব্যর্থতা সংশোধনের উপর গুরুত্ব দেওয়া হবে। ব্রাজিল থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। পুরানো বছরের ব্যর্থতা স্বীকার আর নতুন ভবিষ্যতের জন্য পদক্ষেপ নেয়ার মন্ত্রে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা COP30। অ্যামাজনের দেশ ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় 50,000 প্রতিনিধির পাশাপাশি 260টির বেশি আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন। এবারের আয়োজনের মূল লক্ষ্য নতুন প্রতিশ্রুতি নয়, বরং আগের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা। এছাড়া বিশ্বের বনভূমি সংরক্ষণ, বিশেষত আমাজন অঞ্চলের বন ও সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন রক্ষা এবারের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। সম্মেলনের প্রথম সপ্তাহে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরবেন। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর মূল দাবি হবে গত বছর তহবিল নিয়ে দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় 2035 সালের মধ্যে বছরে $300 বিলিয়ন নতুন বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি প্রতিশ্রুত $100 বিলিয়ন দ্রুত ছাড়ের দাবি তুলেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ব্রাজিল। থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে অভিবাসন প্রত্যাশাবাহী একটি নৌকা ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মালয়েশিয়ার নৌ কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 13 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আরও 2টি নৌকার খোঁজ মিলছে না। তাদের উদ্ধারে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে নৌকাগুলো মিয়ানমারের উপকূল থেকে 3 দিন আগে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্থানীয় পুলিশ প্রধান আদলি আবু শাহ জানান, দুর্ঘটনাটি তারুতাও দ্বীপের কাছে ঘটেছে। বায়ু দূষণ মোকাবিলায় জোরালো পদক্ষেপের দাবিতে ভারতের নয়াদিল্লিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় রোববার ঐতিহাসিক ইন্ডিয়া গেটের সামনে এই বিক্ষোভ হয়।
স্থানীয় সময় রোববার সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। সরকারি গবেষণা সংস্থার সাফারের তথ্য বলছে, শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে শীর্ষে রয়েছে নয়াদিল্লি। শীতের শুরুতে ভারী ঠান্ডা বাতাসে আটকে গেছে ধুলা, যানবাহনের ধোঁয়া ও কৃষিক্ষেতের আগুনের তৈরি ঘন ধোঁয়া। দূষণের প্রতিবাদে ওই দিন রাজধানীর ঐতিহাসিক ইন্ডিয়া গেটে জড়ো হন পরিবেশ কর্মী, অভিভাবক ও সাধারণ মানুষ। অনেক মায়েরা শিশুদের নিয়ে এই বিক্ষোভে অংশ নেন। তারা জানান, প্রতিটি শিশু এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে বড় হচ্ছে। তাদের দাবি, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান তারা, কিন্তু সেই অনুমতি না মেলায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। শুধু দিল্লি নয়, প্রতিবেশী পাকিস্তানের লাহোরেও দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 336-এ পৌঁছায়। পাঞ্জাব সরকার কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে। আদালতের নির্দেশে চলছে কড়া নজরদারি ও অ্যান্টি স্মোক গান দিয়ে অস্থায়ী নিয়ন্ত্রণ প্রচেষ্টা। দিল্লি ও লাহোর দুটি শহরই এখন এক কঠিন বাস্তবতার মুখে। কবে নির্ভয়ে শ্বাস নেওয়ার অধিকার ফিরবে, সেই প্রশ্নই স্থানীয়দের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চীনের প্রযুক্তি খাতে মিলছে নতুন বিপ্লবের আভাস। দেশটির প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছে কয়েকটি প্রতিষ্ঠান। রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্রেইন মেশিন ইন্টারফেসে একের পর এক উদ্ভাবন তুলে ধরেছে দেশটির শীর্ষ স্টার্টআপগুলো। চীনের জেজিয়াং প্রদেশের উজেনে অনুষ্ঠিত 2025 সালের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে নিজেদের সর্বশেষ উদ্ভাবন নিয়ে হাজির হয় দেশটির শীর্ষ প্রযুক্তি স্টার্টআপগুলো। স্মার্ট গ্লাস থেকে শুরু করে স্বয়ংচালিত রোবট, প্রদর্শনী জুড়ে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পণ্যের নানামুখী প্রয়োগ। প্রযুক্তি নগরী হাংজোয়ের 6 উদীয়মান প্রতিষ্ঠানকে বলা হচ্ছে চীনের 6 লিটল ড্রাগনস। এই প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, গেমিং, ব্রেইন মেশিন ইন্টারফেস ও মেটাভার্স প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলেছে। ইউনিট্রি রোবোটিক্সের হিউম্যানয়েড রোবট এবার প্রদর্শনীতে দর্শকদের নজর কাড়ে। নতুন সংস্করণে রোবটগুলো একের পর এক ব্যাকফ্লিপের মতো জটিল কসরত করতে সক্ষম। অন্যদিকে ব্রেইন কোরের বায়োনিক হাত এখন ব্যবহারকারীর শরীর থেকে আলাদা হয়েও মস্তিষ্কের সংকেত অনুযায়ী কাজ করতে পারে। বায়োনিক হাত নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্ক থেকে সংকেত পাঠানো হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদমের মাধ্যমে হাতটি আমি যে কাজটি করতে চাই তা বুঝে নেয়। এই প্রযুক্তি দূর থেকে যান্ত্রিক হাত পরিচালনা করতে সক্ষম, যা বিপজ্জনক পরিবেশে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এছাড়া ডিপ রোবোটিক্সের নতুন রোবট কুকুর এখন নিজে নিজেই দিক নির্দেশনা নিতে পারে এবং এটি প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম। চীনের এই তরুণ প্রযুক্তি স্টার্টআপগুলো রোবোটিক্স ও এআই এ বিশ্বের নতুন মানদণ্ড স্থাপন করছে, যা ভবিষ্যতের বুদ্ধিমত্তা নির্ভর জীবনধারার পথচিত্র বদলে দিতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডার টরন্টোয় মৌসুমের প্রথম তুষারপাত দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, আগের বছরের তুলনায় এবার আগেভাগেই তুষারপাত শুরু হয়েছে। স্থানীয়দের পাশাপাশি শীতের আগমন উপভোগ করছেন পর্যটকরাও। নাথান ফিলিপস স্কয়ার, কুইন্স পার্ক সবখানে সাদা তুলার মতো তুষারের আবরণ। কানাডার টরন্টোয় বছরের প্রথম তুষারপাত দেখা দিয়েছে। স্থানীয় সময় রোববার টরন্টোয় মৌসুমের প্রথম তুষারপাতের সঙ্গে শুরু হয় শীতের আনুষ্ঠানিক আগমন। বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরা বরফ নিয়ে খেলা, ছবি তোলা আর হাঁটাহাঁটিতে ব্যস্ত সময় পার করছেন। অনেকদিন ধরে তুষারপাত হয় না। আমি ইংল্যান্ড থেকে এসেছি। আমার কাছে এটা সত্যি অন্যরকম অনুভূতি। নভেম্বরে তুষার পড়া মানেই শীত সুন্দরভাবে শুরু হয়েছে। কানাডা শীত মানে তুষার। আশা করছি আমাদের ক্রিসমাস খুব ভালো হবে। এবছর টরন্টোয় আমাদের প্রথম তুষারপাত। আমরা খুবই আনন্দিত। আবহাওয়া বিভাগ বলছে, আগের বছরের তুলনায় এবার বেশ আগেই তুষার পড়ছে। রোববার টরন্টোয় 5 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। 1969 সালে এরকমটা ঘটেছিল। সাধারণত ডিসেম্বরের প্রথম ভাগে এ মাত্রা তুষার দেখা যায়। সড়কে বরফ জমে যাওয়ায় চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বরফ সরাতে কাজ করছেন কর্মীরা। এদিকে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে গণপরিবহন চলাচল বিলম্বিত হতে পারে বলে জানানো হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অবশেষে কাটছে যুক্তরাষ্ট্রের শাটডাউন জটিলতা। দীর্ঘ 40 দিন পর সিনেটে ডেমোক্র্যাট রিপাবলিকান সমঝোতা নিম্নকক্ষে পাশ হলেই বিলে সই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের বক্তব্য বিকৃতির দায়ে বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ। গণমাধ্যমটির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এবং গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা করছে না দখলদার বাহিনী। একদিনে 3 ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে সাংবাদিকদের ওপর দমনপীড়ন। লেবাননে ইসরায়েলি হামলায় 2 জনের প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। তামিম, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।